শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সপ্তম পর্বের সাবজেক্ট ডিজাইন অফ মেশিন এলিমেন্টস ক্লাস নেওয়ার জন্য এসেছি এবং টেকনিক্যাল কিছু প্রবলেম থাকার কারণে বারবার আমার লাইফটা ফেল হচ্ছিল। এ পর্যায়ে আমি আসলাম আবারও পুনরায়। তো আমি তোমাদের যে সাবজেক্ট নেব সেটা হচ্ছে ডিজাইন অফ মেশিন এলিমেন্টস। আর আজকের ক্লাস 1 হিসেবে প্রথম যে টপিক আমাদের সেটি হচ্ছে স্ট্রেস ইনডিউস ইন মেশিন এলিমেন্টস অ্যান্ড কসেস অফ ফেইলরস। এক্ষেত্রে স্ট্রেস কথাটা বলতে এই তোমাদের মেশিন ডিজাইন সাবজেক্টটা তোমরা যতদিনই পড়বা এই স্ট্রেস কথাটার সাথে তোমাদেরকে ভালোভাবেই পরিচিত থাকতে হবে। স্ট্রেসটা কি আমাদেরকে সবার আগে এটা শিখতে হবে। স্ট্রেসটা কি? স্ট্রেস ইন দ্য স্ট্রেস হচ্ছে ওই জিনিস, স্ট্রেস হচ্ছে কোনো বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি এটার ফলে যে প্রতিরোধী বল বস্তুর ভিতরে তৈরি হয় এটি হচ্ছে স্ট্রেস। তার মানে স্ট্রেস হচ্ছে কোনো বস্তুকে আমরা যখন প্রেসার দেব বা কোনো বল প্রয়োগ করব ওই বলের বিরুদ্ধে বস্তুটি অভ্যন্তরীণ যে প্রতিরোধ বল তৈরি করে সেটাই হচ্ছে স্ট্রেস। তাহলে স্ট্রেস আমরা কয়েক ধরনের স্ট্রেস দেখব, এটা আমরা পরবর্তীতে স্ট্রেস কত ধরনের আছে কীরকম সেগুলো নিয়ে আলোচনা। অভ্যন্তরীণ যে ফোর্স, অভ্যন্তরীণ যে বল এটি হচ্ছে স্ট্রেস। এবার আমরা দেখব যে টেনসাইল স্ট্রেস। টেনসাইল স্ট্রেস হচ্ছে কি? টানা বল, কোনো বস্তুর উপরে টানা বল প্রয়োগের ফলে বস্তুর অভ্যন্তরে যে স্ট্রেস ইনডিউস হয় সেটি হচ্ছে টেনসাইল স্ট্রেস। অনুরূপভাবে কম্প্রেসিভ স্ট্রেস, কম্প্রেসিভ হচ্ছে কম্প্রেশন বা চাপা বল। কোনো বস্তুতে যদি আমরা চাপা বল প্রয়োগ করি তাহলে ওই বস্তুর অভ্যন্তরে যে প্রতিরোধী বল সৃষ্টি হবে সেটি হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। কম্প্রেসিভ স্ট্রেস এখানে এখানে একটি ছবির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখো টেনসাইল স্ট্রেস, উপরেরটি হচ্ছে টেনসাইল স্ট্রেস। এইটা এখানে টানা বল প্রয়োগ করা হচ্ছে, টানা বল। এই টানা বল আমরা বাহির থেকে দেব, কিন্তু বস্তুটা নিজের থেকে যে প্রতিরোধী বল তৈরি করবে সেটি হচ্ছে এর টেনসাইল স্ট্রেস। অনুরূপভাবে কম্প্রেসিভ স্ট্রেস, কম্প্রেসিভ ফোর্স আমরা বাহির থেকে দেব, কিন্তু বস্তুটা অভ্যন্তরে এই কম্প্রেশনের বিপরীতে যে প্রতিক্রিয়া তৈরি করবে সেটাই হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। এবার হচ্ছে শেয়ার স্ট্রেস। এখন শেয়ার স্ট্রেস জানতে গেলে আগে তোমাদেরকে চিনতে হবে শেয়ার ফোর্স। শেয়ার ফোর্সটা কি? শেয়ার ফোর্স হচ্ছে যে ফোর্সের কারণে কোনো একটি বস্তু কেটে যায়, শেয়ার হয়ে যায়। যেমন আমরা কেচি দিয়ে ধরে যদি কোনো ধরনের জিনিস কাটি এটা শেয়ার ফোর্সের মাধ্যমে কাটে। তো এই ফোর্সটার ফলে কোনো বস্তুতে যে স্ট্রেসের উৎপন্ন হবে সেটিকে আমরা শেয়ার ফোর্স, শেয়ার স্ট্রেস বলতেছি। এই শেয়ার স্ট্রেসকে গ্রিক টাউ দ্বারা প্রকাশ করা হয়। এইটি ম্যাথমেটিক্যাল টার্ম, যখন আমরা ম্যাথমেটিক্যাল টার্মে ঢুকবো তখন এই জিনিসটা আমাদের কাজে লাগবে। তো এই হলো শেয়ার স্ট্রেস, মানে শেয়ার ফোর্সের কারণে যে স্ট্রেস বস্তুর অভ্যন্তরে যে প্রতিরোধী বল উৎপন্ন হবে সেটি হচ্ছে শেয়ার স্ট্রেস। এখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে নর্মাল স্ট্রেস, এতক্ষণ আমরা যে ধরনের আলোচনা করতেছি, যেমন আমরা যে নর্মাল স্ট্রেস হিসেবে যে চিত্রটা দেখানো হচ্ছে এটি দেখো, উপর দিক থেকে চাপা বল দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাহির থেকে যে বলটা দিচ্ছি সেটা, আর ভিতর থেকে কতগুলো ছোট ছোট অ্যারো দেখানো হচ্ছে, এটা হচ্ছে অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল এবং এটি হচ্ছে স্ট্রেস। এটাকে যেহেতু লম্বালম্বি ভাবে এটাকে আমরা নর্মাল স্ট্রেস বলতেছি। এখন দেখো ক্রস সেকশন বরাবর ক্রস করে যে বলটা আমরা দিচ্ছি এই বলের কারণে এখানে শেয়ার ফোর্স তৈরি হবে এবং এই বলের বিরুদ্ধে যে অভ্যন্তরীণ প্রতিরোধ গড়ে তুলবে আমাদের ওই বস্তুটা সেটাই হচ্ছে শেয়ার স্ট্রেস। তারপরে আসে ওয়ার্কিং স্ট্রেস। ওয়ার্কিং স্ট্রেস বলতে কার্যকারী স্ট্রেস। এই ওয়ার্কিং স্ট্রেসের বেশ কিছু নাম আছে, এই নামগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এক এক সময় এটাকে এক এক নামে ডাকা হবে। আমি যদি বলি ওয়ার্কিং স্ট্রেস এটাও যে কথা,
অ্যালাউয়েবল স্ট্রেস যদি বলি একই কথা, পারমিসেবল স্ট্রেস যদি বলি একই কথা, সেফ স্ট্রেস যদি বলি, অ্যাকচুয়াল স্ট্রেস যদি বলি, এই স্ট্রেসগুলা সবই ওয়ার্কিং স্ট্রেসের বিভিন্ন বিভিন্ন নাম। একই স্ট্রেস ভিন্ন ভিন্ন নাম। সুতরাং এই স্ট্রেসগুলো, ওয়ার্কিং স্ট্রেসকে কি কি নামে চেনা হয় বা কি কি নামে ডাকা হয়, এই স্ট্রেসগুলোকে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন আমি বলতেছিলাম অ্যালাউয়েবল স্ট্রেস, পারমিসেবল স্ট্রেস, তারপরে সেফ স্ট্রেস, অ্যাকচুয়াল স্ট্রেস। এই নামগুলো থেকেই আমরা বুঝতে পারতেছি এখানে ইম্পর্টেন্ট একটা নাম দেখা আছে, সেফ স্ট্রেস। সেফ বলতে কি, যতটুকু স্ট্রেস আমরা দিলে ওই যন্ত্রাংশটুকু সেফ থাকবে, সেফ থাকবে। যতটুকু স্ট্রেস ওই বস্তুটার উপরে, ওই বস্তুটা যতটুকু স্ট্রেসে সেফলি কাজ করতে পারবে, এতটুকু স্ট্রেসকে আমরা বলতেছি সেফ স্ট্রেস বা অ্যাকচুয়াল স্ট্রেস বা ওয়ার্কিং স্ট্রেস। আরও সহজভাবে যদি বলতে চাই, যে আমরা কোনো বস্তু যখন ডিজাইন করি, তার স্ট্রেস যদি থাকে মনে করো 750 মেগাপ্যাসকেল, সেক্ষেত্রে ওই বস্তুটার ওয়ার্কিং স্ট্রেস আমরা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে অনেক কমাই নিয়ে আসি। কারণ যে কোনো বস্তু ফেইলরের কারণই হচ্ছে স্ট্রেস। স্ট্রেস যত বেশি হবে ওটি তত তাড়াতাড়ি ফেল করবে। এই জন্যে কোনো বস্তুর যদি সর্বোচ্চ স্ট্রেস নেওয়ার ক্ষমতা 750 হয়, সেক্ষেত্রে ওটাকে আমরা ডিজাইন করার সময় ওয়ার্কিং স্ট্রেস হিসেবে রাখবো হয়তো বা 250 অথবা 400 অথবা 500, কিন্তু কখনোই ওয়ার্কিং স্ট্রেস, আলটিমেট স্ট্রেস মানে ওই বস্তুর সর্বোচ্চ স্ট্রেসের তুলনায় কখনো বেশি হবে না, এটি সব সময় কম হবে ওয়ার্কিং স্ট্রেস। তার মানে বস্তুটি ফেল না করে যতটুকু লোড বহন করতে পারবে, বা আমরা কার্যক্ষেত্রে বস্তুটিকে যতটুকু লোড দেব, যতটুকু স্ট্রেস তাকে দেব, সেটি হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস। এইবার আসতেছে একটি গুরুত্বপূর্ণ টার্ম, এটি হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। এটা নিয়েই একটু আগে আমি আলোচনা করতেছিলাম যে ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটি কি, মানে আমি বস্তুটি কতটুকু লোড সে নিতে পারবে। এখানে দেখো FOS, এখানে আমি সংক্ষেপে লিখছি, এটার পূর্ণ নাম হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। এটাকে আমি কি করছি, ম্যাক্সিমাম স্ট্রেস ডিভাইডেড বাই ওয়ার্কিং স্ট্রেস, ম্যাক্সিমাম স্ট্রেস ডিভাইডেড বাই ওয়ার্কিং স্ট্রেস। এখান থেকে কি বুঝতেছ, যে সর্বোচ্চ কত স্ট্রেস বস্তুটি নিতে পারবে, এবং আমি কার্যক্ষেত্রে ওকে কত স্ট্রেস দিচ্ছি, সর্বোচ্চ কত স্ট্রেস নিতে পারবে এবং কাজের ক্ষেত্রে ওকে আমি কতটুকু স্ট্রেসের মধ্যে রাখবো, এই দুইটার অনুপাতই হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। উদাহরণস্বরূপ যদি আমি বলতে পারি, যেমন ফ্যাক্টর অফ সেফটি আমরা যদি এক্ষেত্রে সহজ, আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দিই, যেমন একটি নৌকার কথা চিন্তা করা যেতে পারে। এক্ষেত্রে নৌকাতে আমি একটা নৌকা তৈরি করলাম, যেটার আমি জানি ম্যাক্সিমাম মানুষ ধারণ ক্ষমতা ওই নৌকাটির 100 জন। এখন আমি ইঞ্জিনিয়ার, আমি জানি যে এই নৌকাটি 100 জন মানুষ উঠলে বা 101 জন মানুষ উঠলে ডুবে যাবে, 100 জন পর্যন্ত নৌকাটি ভেসে থাকবে। কিন্তু আমাকে এই ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটির কথা বিবেচনায় করতে হবে। আমি যদি ম্যাক্সিমাম 100 জন লোক নিলে ওই নৌকাটি ডুবে যায়, সেক্ষেত্রে আমাকে এখানে দিতে হবে, ওই নৌকাতে বলে দিতে হবে যে এর ওয়ার্কিং মানে যতটুকু নিরাপদে মানুষ পারাপার করতে পারবে সেটা আমি ধরে দিলাম 50। তাহলে কি হলো, ম্যাক্সিমাম ওর ধারণ ক্ষমতা ছিল 100, তার মানে ম্যাক্সিমাম স্ট্রেস। আর ওয়ার্কিং মানে আমি কার্যক্ষেত্রে আমি কতটুকু কয়টা লোক নিয়ে আমি ওই নৌকাটিতে পার হব, সেটা হচ্ছে 50। তাহলে কি 100/50, তাহলে ফ্যাক্টর অফ সেফটি কি হলো, 2। এই ফ্যাক্টর অফ সেফটি সবসময় 1-এর থেকে বড় হতে হবে, আর 1-এর থেকে কম হওয়া মানে ওখানে কোনো ফ্যাক্টর অফ সেফটি নেই, ওই বস্তু লোড দেওয়া মাত্রই ফেল করে যাবে। আশা করি ফ্যাক্টর অফ সেফটি বিষয়টি তোমরা বুঝছো। এটি যেহেতু একটু গুরুত্বপূর্ণ টার্ম, আমি আরেকবার রিপিট করি তোমাদের সুবিধার্থে, যেহেতু এখানে ওয়ান ওয়ে ক্লাস, শুধু আমি বলে যাচ্ছি, তোমাদের ফিডব্যাকের সেরকম কোনো সুযোগ নাই বা দেখারও কোনো সুযোগ নেই এই সময়। তাহলে আমি আরেকবার বলতেছি, ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে মানে আমার কোনো মেশিন পার্টস যখন আমি ডিজাইন করব, সে সর্বোচ্চ কত স্ট্রেস নিতে পারবে এবং কত স্ট্রেসে আমি ওকে কাজ করাবো, এইটার অনুপাতই হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। এই যে এখানে একটা জিনিস চলে আসছে, অ্যালাউয়েবল স্ট্রেস
ডিজাইন স্ট্রেস, এই দুটোই একই। অ্যালাউয়েবল স্ট্রেস, ডিজাইন স্ট্রেস একই জিনিস। এখন অ্যালাউয়েবল স্ট্রেস হচ্ছে আমি কতটুকু অ্যালাউ, এটাই ওই ওয়ার্কিং স্ট্রেস। একটু আগেই আমি বলতেছিলাম যে অ্যালাউয়েবল স্ট্রেস, ডিজাইন স্ট্রেস এগুলো সব একই জিনিস। মানে অ্যালাউয়েবল স্ট্রেস বলতে কত স্ট্রেস আমি অ্যালাউ করব, বস্তুটার উপরে কত স্ট্রেস আমি কার্যক্ষেত্রে দেব, এই স্ট্রেসটি হচ্ছে অ্যালাউয়েবল স্ট্রেস। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ টার্ম থার্মাল স্ট্রেস। থার্মাল স্ট্রেস, এখানে থার্মাল কথাটি থেকেই তোমরা বুঝতে পারতেছো যে এখানে তাপের একটি ব্যাপার রয়েছে। থার্মাল, আমরা জানি যে কোনো পদার্থকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে এর আয়তন বেড়ে যায়, এবং যখন একে ঠান্ডা করব তখন এর আয়তন কমে যায়। তার মানে উত্তপ্ত করলে বস্তুর প্রসারণ ঘটে এবং একে ঠান্ডা করলে বস্তুর সংকোচন ঘটে। এখন কোনো কারণে কোনো বস্তুর যদি টেম্পারেচার বেড়ে যাচ্ছে এবং ওর যে প্রসারণ হওয়ার যে প্রবণতা, ওই প্রবণতাটাকে যদি আমরা বাধা দেই, মানে তাপ দিচ্ছি, তাপের ফলে পদার্থের প্রসারণ হবে, এটাই স্বাভাবিক, কিন্তু প্রসারণটাকে যদি আমরা কোনো রকমের বাধা দিয়ে দিই যে প্রসারণ হতে দেব না, সেক্ষেত্রে কি হবে, এই বস্তুর ভিতরে অভ্যন্তরে একটি স্ট্রেসের উৎপন্ন হবে। এই স্ট্রেসটিকেই আমরা বলতেছি থার্মাল স্ট্রেস। এটা শুধু উত্তপ্তর ফলেই হবে এমনটা না। মনে করো কোনো একটি বস্তুকে আমি শক্তভাবে দুই দিকে বেঁধে এটাকে ঠান্ডা করার জন্য আমি দিয়ে দিলাম, কিন্তু এমনভাবে বাঁধলাম যে ঠান্ডা হলে এরা যেমন সংকুচিত হবে, এই সংকুচিত হওয়ার জায়গাটা তার মধ্যে নাই, সংকুচিত হতে পারবে না, কারণ দুই দিকে শক্তভাবে আমি বেঁধে রেখেছি, ও আর সামনের দিকে আসতে পারবে না। এক্ষেত্রে যে স্ট্রেসটি উৎপন্ন হবে এটিও থার্মাল স্ট্রেস। তার মানে এখানে থার্মাল স্ট্রেস একটি বড় বিষয় হচ্ছে টেম্পারেচারের ব্যবধান, মানে কতটুকু টেম্পারেচার কমাই ফেললাম, এর ফলে ও কতটুকু সংকুচিত হতে যাচ্ছিল বা প্রসারিত হতে চাচ্ছিল, এর উপর ডিপেন্ড করে থার্মাল স্ট্রেস কত বেশি হবে বা কম হবে এটা নির্ভর করে। তার মানে থার্মাল স্ট্রেস হচ্ছে কি, বস্তুকে উত্তপ্ত করলে বা ঠান্ডা করলে এর সংকোচন বা প্রসারণ যেটাই ঘটুক না কেন, এইটাকে যদি বাধা দেই, এর ফলে বস্তুর অভ্যন্তরে যে প্রতিরোধী বল তৈরি হবে সেটি হচ্ছে থার্মাল স্ট্রেস। এর পর্যায়ে আসতেছে ইম্প্যাক্ট স্ট্রেস। ইম্প্যাক্ট স্ট্রেস বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে ইম্প্যাক্টটা কি। ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট হচ্ছে ওই ফোর্স যেটি হঠাৎ করে আসে। ইম্প্যাক্ট হঠাৎ করে, ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্ট স্ট্রেসের আগে আমাদেরকে বুঝতে হবে ইম্প্যাক্ট ফোর্স, কারণ ইম্প্যাক্ট ফোর্সের কারণেই ইম্প্যাক্ট স্ট্রেস উৎপন্ন হবে। যেখানেই স্ট্রেস আছে সেখানেই ফোর্স আছে, বুঝতে হবে। ফোর্স না থাকলে স্ট্রেস উৎপন্ন হবে না। তাহলে ইম্প্যাক্ট স্ট্রেস হচ্ছে ইম্প্যাক্ট বলের কারণে, ইম্প্যাক্ট ফোর্সের কারণে যে স্ট্রেস উৎপন্ন হচ্ছে সেটি হচ্ছে ইম্প্যাক্ট স্ট্রেস। এখন আমাদেরকে বুঝতে হবে ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট মানে হচ্ছে হঠাৎ। যেমন মনে করো যে একটি রড রয়েছে, তার উপরে হঠাৎ করে 20 কেজি ওজনের একটি লোড পড়লো, হঠাৎ করে উপর থেকে পড়ে গেল। এই হঠাৎ করে পড়ে যাওয়ার কারণে ওই রডের অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলে যে স্ট্রেসটা উৎপন্ন হবে সেটি হচ্ছে ইম্প্যাক্ট স্ট্রেস। তার মানে ইম্প্যাক্ট বলতে কি বোঝাচ্ছে, হঠাৎ লোড, সাডেন লোড, হঠাৎ লোড। এই লোডের ফলে যে স্ট্রেস উৎপন্ন হবে সেটি হচ্ছে ইম্প্যাক্ট স্ট্রেস। এবারে রয়েছে বেন্ডিং স্ট্রেস। বেন্ডিং স্ট্রেসটা কি তোমরা বুঝতেই পারতেছো, বেন্ডিং স্ট্রেস তার মানে এখানে আমাদেরকে আগে বুঝতে হবে বেন্ডিং ফোর্স। বেন্ডিং ফোর্সটা কি, কোনো বস্তুকে আমরা যদি ব্যান্ড করি, এক পাশে ধরে বন্ধ রেখে অপর পাশে লোড দিই, অথবা মাঝখানে একটি সাপোর্ট দিয়ে দুই দিকে লোড দিই, এই দুইটির কারণেই কিন্তু এখানে বেন্ডিং ফোর্স দেওয়া হলো। একটা একটা বিমের কথা যদি চিন্তা করো, একটা বিমের যদি এক প্রান্তে আমি রিজিট করে বেঁধে আর এক প্রান্তে লোড দিয়ে দেই, তাহলে এই বিমটি নিচের দিকে বেঁকে যেতে যাবে, অথবা যদি নিচের দিক থেকে উপরের দিকে আমি লোড দেই তাহলে উপরের দিকে বেঁকে যাবে। এই সমস্ত লোডের কারণে যে ধরনের স্ট্রেস উৎপন্ন হয়, এই স্ট্রেসগুলোকে আমরা বলতেছি এই ধরনের স্ট্রেসগুলোকে আমরা বলতেছি
বেন্ডিং স্ট্রেস। তাহলে বেন্ডিং স্ট্রেস কি? বেন্ডিং লোডের কারণে কোনো বস্তুর অভ্যন্তরে যে ধরনের স্ট্রেস উৎপন্ন হবে সেটাকেই আমরা বলতেছি বেন্ডিং স্ট্রেস। বেন্ডিং লোডের ফলে যে স্ট্রেস, সহজ ভাষায় বেন্ডিং লোডের ফলে যে স্ট্রেস উৎপন্ন হবে সেটাই হচ্ছে বেন্ডিং স্ট্রেস। এবার আসলো টরশনাল শিয়ার স্ট্রেস। টরশনাল শিয়ার স্ট্রেস তোমরা ইতিপূর্বেই এটার সাথে পরিচিত রয়েছে, এই স্ট্রেসটির সাথে, কারণ এটি তোমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের যে শ্যাফট চ্যাপ্টার ছিল সেখানে অনেক ভালোভাবেই ছিল। তারপরও আমি আবার রিভিউ করি। এখানে দেখো টরশনাল শিয়ার স্ট্রেস। টরশন মানে হচ্ছে কি? টরশনের বাংলা হচ্ছে মোচড়। আর এই স্ট্রেসটা সবসময় শ্যাফটের উপরেই চিন্তা করা হয়, যেহেতু এখানে মোচড় রয়েছে। শ্যাফটের একদিকে আবদ্ধ রেখে অথবা দুই দিকে, মানে যদি কোনো শ্যাফটে কাপল আমরা ব্যবহার করি, কাপল লোড, সেক্ষেত্রে কি হয়? শ্যাফটিতে উপরে মোচড় হয় বা একটি টর্শন হয়। এই টর্শন লোডের কারণে যে শেয়ার এখানে শেয়ার হতে চাই, শ্যাফটটি শেয়ার হতে চায়, এর প্রতিক্রিয়া স্বরূপ কোনো এলিমেন্ট, মেশিন এলিমেন্ট বা মেশিনের পার্টস যে প্রতিরোধী বল ভিতরে তৈরি করে, এটাকেই বলা হচ্ছে টরশনাল শেয়ার স্ট্রেস। এক কথা এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে মোচড়ের ফলে যে স্ট্রেসটি উৎপন্ন হবে, মোচড়, কোনো শ্যাফটকে মোচড় দিলে যে স্ট্রেস উৎপন্ন হবে, এই স্ট্রেসটি হচ্ছে টরশনাল বা শেয়ার স্ট্রেস। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ টার্ম তোমাদের, সেটা হচ্ছে যে স্ট্রেস কনসেন্ট্রেশন। স্ট্রেস কনসেন্ট্রেশন, স্ট্রেস কনসেন্ট্রেশন। স্ট্রেস তো এতক্ষণ ধরে স্ট্রেস নিয়েই আলোচনা করতেছি আমি। আর তোমাদের কনসেন্ট্রেশন বলতে ঘনীভূত হওয়া। স্ট্রেস কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে হচ্ছে ঘনীভূত হওয়া বা ঘন হওয়া। তার মানে কোনো একটা পদার্থের বা কোনো একটা আমাদের মেশিন পার্টসের কোথাও যদি স্ট্রেস ঘনীভূত হয়ে যায়, মানে বেশি হয়ে যায়, ওই জিনিসটাকেই আমরা বলতেছি স্ট্রেস কনসেন্ট্রেশন। কোন একটি মেশিন পার্টস মনে করো এক জায়গায় রয়েছে স্ট্রেস 100, আর এক জায়গায় একই পার্টসের আরেকটি অংশে রয়েছে স্ট্রেস 150। এই যে স্ট্রেসটা 100 থেকে ওই পার্টসেরই আরেক জায়গায় গিয়ে, ওই এলিমেন্টের আরেক জায়গায় গিয়ে 150 হয়ে গেল, এইটুকুকে আমরা বলতেছি, এই সিস্টেমটাকে, এই প্রক্রিয়াটাকে বলতেছি স্ট্রেস কনসেন্ট্রেশন। স্ট্রেস কনসেন্ট্রেশন। আমরা একটা ছবি দেখব তাহলে আমরা শিওর হব। এই যে স্ট্রেস কনসেন্ট্রেশন, এখানে দেখো এই দিকে আমার স্লাইডের বাম দিকে দেখো, বাম দিকের যে অংশটুকু, এখানে দেখা যাচ্ছে যে স্ট্রেস, এই রেখাগুলোকে দ্বারা যদি আমরা স্ট্রেস বুঝাই তাহলে এরা একটু ফাঁকা ফাঁকা গ্যাপ গ্যাপ হয়ে আছে। কিন্তু যদি আমরা এই জায়গাটার কথা চিন্তা করি, দেখো এখানে এসেই স্ট্রেসটা ঘনীভূত হয়ে যাচ্ছে, মানে সবগুলো রেখা আবার এক জায়গায় হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই স্ট্রেস কনসেন্ট্রেশনের একটি প্রধান কারণ হচ্ছে এরিয়া চেঞ্জ। এরিয়া চেঞ্জ বলতে এরিয়া কমে যাওয়া। তোমরা একটু লক্ষ্য করো যে এইখানে এইখানে এখানে ছিল তোমাদের এরিয়া বড়, এই বড় এরিয়ার কারণে এখানে স্ট্রেস ছিল কম, কিন্তু এখানে হঠাৎ করেই এই এরিয়াটা সাডেনলি কমে গেল। এই কমে যাওয়ার কারণেই এখানে স্ট্রেস ঘনীভূত হয়ে গেল। এবং তোমরা আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখবা যে এই ধরনের বস্তুগুলোতে যখন আমরা লোড দেব, আমরা যেহেতু জানি স্ট্রেস কোনো বস্তু বা কোনো মেশিন এলিমেন্টসের জন্য স্ট্রেস হইল ক্ষতিকর জিনিস। স্ট্রেস আমরা ওই বস্তুতে যত কম দিতে পারবো তত ওই বস্তু বেশি টিকবে বা তত ওই বস্তুর ফেল হওয়ার চান্স কমে যাবে। তো এইখানে এসে দেখো এই এরিয়া কমে যাওয়ার কারণে এখানে স্ট্রেস বেশি হয়ে গেল, মানে স্ট্রেস কনসেন্ট্রেশন হয়ে গেল। যদি কখনো বস্তুটা ফেল করে, দেখো এই জায়গায় ফেল করে যাবে, এইটুক জায়গার মধ্যেই বস্তুটা যদি কখনো ফেল করে, এইটুক জায়গার মধ্যেই ফেল করে যাবে। সুতরাং যখন আমরা কোনো মেশিনের পার্টস বা কোনো মেশিনের এলিমেন্টস ডিজাইন করব এবং এইরকম ইরেগুলার শেপ বা হঠাৎ করে সাডেন চেঞ্জ শেপ থাকবে, তখন আমাদেরকে এখানে স্ট্রেস কনসেন্ট্রেশনের কথাটা অবশ্যই চিন্তা করতে হবে। সো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। আবার পরবর্তী ক্লাসে
আমরা আলোচনা করব পরবর্তী চ্যাপ্টার নিয়ে। এবং যেহেতু এখানে তোমাদের কমেন্টস নেওয়া বা তোমাদের কমেন্টস পড়ার সুযোগ আমার পক্ষে খুবই কম, সুতরাং তোমরা যদি কোনো ক্লাসের সমস্যা থেকে থাকে তাহলে আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো। এইখানে নয়, আমার যে ফেসবুক যে লিঙ্ক থেকে আমি ক্লাস নিচ্ছি এখান থেকে নয়, তোমরা আমার ইনবক্সে কমেন্টস করতে পারো, বা একান্তই যে কেউ যদি আমার ইনবক্সে কমেন্টস করতে না পারো তাহলে এখানেই সংক্ষেপে কমেন্টস করতে পারো যে কী ধরনের সমস্যা তোমাদের হয়েছিল বা হচ্ছে। আর আমার ক্লাস যদি কোনো মডিফাই করার দরকার হয় যে স্যার এরকমভাবে না নিয়ে এরকমভাবে নিলে আমাদের পক্ষে ভালো হয়, তাহলে সেটাও জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে ক্লাসটি নেওয়ার জন্য। সো আজকের মতো ধন্যবাদ। যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, মাস্ক ব্যবহার করো, বাড়ির লোকদেরকে টিকা নেওয়ার জন্য উৎসাহিত করো, তারা যদি না বোঝে তাহলে তাদের টিকার কার্ড সংগ্রহের জন্য সাহায্য করো। সবসময় জনসমাগম থেকে এড়িয়ে চলো, সুস্থ থাকো। ধন্যবাদ।